আমরা শুরু করব এখন 2000। তোমরা কুমিল্লা 2019, কুমিল্লা যেগুলো সমস্যা আমি বললাম সেগুলো দাগায় রাখো। আমি এক পাশ থেকে আমার মতো আমি আগে সিলেবাসটা শেষ করি আর নিয়মগুলো সব তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই, তারপরে আবার যাদের যেটাই প্রবলেম সেগুলো সলভ করে দিব। হ্যাঁ, আচ্ছা তুমি বললো আমাকে, আমি হচ্ছে উত্তর দেখবো না ঠিক আছে কিনা। তুমি 24 নাম্বার অঙ্ক বের করো, তোমরা সবাই। 24 না 25 নাম্বার অঙ্ক বের করো আজকে। 24 এবং 25 করাবো। 24-এর মধ্যে একটু নতুনত্ব ওই যে তোমাদের যে আমি ছবিটা দিয়ে দিছি, এটা হচ্ছে কুমিল্লা 2019, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশালে 2018 সালে প্রশ্নটা এসেছিল। মেয়েদের 25 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা 25 নাম্বার প্রশ্ন। 447 পেজ লেখছে। দেখ তোমাকে দিয়ে দিলাম, ছবি দিয়ে দিছি তো, দেখো ছবিটা দেখো। তোমরা তো ছবি দেখে দেখে করতে পারো। হয়েছে? আচ্ছা, 25 নাম্বার সাল হচ্ছে কুমিল্লা 2019-এ আসছে। তারপরে কুমিল্লা আবার 18-তে আসছে, 18-19 দুবার আসছে। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল 18 সালে আসছিল একসাথে। মায়া মায়া মায়া। সবাই মনে হয় পাইছো অঙ্কটা, আমি শুরু করলাম। আচ্ছা দেখো অঙ্কটাতে একটু দেখো, বলা হয়েছে যে মায়া কোম্পানি বিক্রয় ও ব্যয় সংক্রান্ত তথ্যসমূহ নিম্নে প্রদত্ত হলো। তাহলে মায়ার বিক্রয় এবং ব্যয় দেয়া আছে। প্রথমে দেখো বিক্রয় লেখা আছে একক প্রতি বিক্রয় 125 টাকা। এসবি পাওয়া গেছে না, তাই বলো? এসবি পেলাম তো? এসবি পাওয়া গেছে। তারপরে দেখো বলা হয়েছে বিক্রয়ের পরিমাণ 9,600 একক। তোমরা একটু ক্যালকুলেট করো তো দেখি। 9,600 একক যদি হয়, প্রতিটা যদি 125 টাকা করে হয়, টাকা হওয়ার কথা 12 লক্ষ। দেখো তো 12 লক্ষ টাকাই পায় নাকি? 12 লক্ষ হয়? হ্যাঁ। তাহলে ওয়ান টু বি জয়েন ইজ কল। ইয়ার্স সাবিহা ফিনা। আচ্ছা যাই হোক, আমি সাবিহা সরি, আমি টের পাই নাই, তুমি হয়তো আগে ইয়ে করছো, নক করছো, টের পাই নাই, আমি করাচ্ছিলাম তো। আচ্ছা যাই হোক, সাবিহা 447 নাম্বার পেজ, 25 নাম্বার অঙ্কটা করাচ্ছি আমরা। 447 পেজ, 25 নাম্বার অঙ্ক। মায়া কোম্পানি। আচ্ছা মায়া কোম্পানিতে তাহলে এই বিক্রয়ের পরিমাণটা মিলছে না? দেখো তো 9,600 একক যদি হয়, 125 টাকা করে মিলছে। তার মানে আমাদের এই অঙ্কে একক প্রতি বিক্রয় মূল্য 125 টাকা, এটা দেয়া আছে এসবি বা বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য। আগে দেয়া আছে কি কি সেগুলো আমরা দেখে নিব, তাহলে আমরা কিন্তু এসবি পেয়ে যাচ্ছি। তারপরে দেখো আরেকটা কথা বলা হয়েছে, বলছে বিক্রিত পণ্যের ব্যয়, কি বলছে? বিক্রিত পণ্যের ব্যয় 100%। 100% মানে এখানে যে ব্যয়টা আছে 2,88,000 টাকা, এটা পুরাটাই বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু তোমার হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় দেয়া আছে হচ্ছে 1 লক্ষ। তার মানে এর আগের অঙ্কগুলোতে আমরা কি পেয়েছিলাম? বিক্রিত পণ্যের ব্যয়, কাঁচামাল আলাদা আলাদা করে টাকা একটার দেয়া ছিল, যে 5 টাকা, 10 টাকা, মজুরি 5 টাকা, এইভাবে দেয়া ছিল। কিন্তু এখন ওইভাবে না দিয়ে সরাসরি কিভাবে দেয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয় 1,88,000 টাকা, এটা পুরা টাকাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা তারপরে কি বলছে দেখো, বলছে প্রশাসনিক ব্যয় 1,15,200 টাকা। তাহলে প্রশাসনিক ব্যয় কত আছে? 1,15,200। এই যে 1,15,200 টাকা প্রশাসনিক ব্যয় দেয়া আছে, এই প্রশাসনিক ব্যয়ের কিন্তু পুরা টাকাই কিন্তু পরিবর্তনশীল নয়।
এখানে বলছে যে 50% পরিবর্তনশীল, তাহলে 50% যদি পরিবর্তনশীল হয় তার মানে এই 1,15,200 এককের অর্ধেক টাকা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। বোঝা গেছে? আচ্ছা হ্যাঁ, তারপরে দেখো বলছে বিক্রয় খরচ। বিক্রয় খরচ দেয়া আছে 2,40,000 টাকা, 2,40,000 টাকা দেয়া আছে। এর মধ্যে বলা আছে 36% পরিবর্তনশীল ব্যয়। তার মানে এখানে যে টাকা দেয়া আছে 2,40,000, এখানে আছে 36% পরিবর্তনশীল ব্যয়। তার মানে এখানে যে টাকাগুলো দেয়া আছে এটা কিন্তু একটার ব্যয়গুলো দেয়া নেই, মানে ওই 9,600 এককের মোট ব্যয়গুলো দেয়া আছে। ঠিক আছে? তো এই ব্যয়গুলোর মধ্যে আবার বলে দিছে যে প্রথম বিক্রিত পণ্যের ব্যয় 2,88,000 টাকা, এটা পুরাটা পরিবর্তনশীল ব্যয়। আর প্রশাসনিক খরচ হচ্ছে তোমার 50%, আর বিক্রয় খরচ হচ্ছে 36%। এটা হ্যাঁ, যদি পরিবর্তন শোনো, পরিবর্তনশীল ব্যয় যদি মোট ব্যয় মানে কি, মোট ব্যয়ের মধ্যে দুইটা থাকে, একটা পরিবর্তনশীল ব্যয় আর একটা হচ্ছে স্থায়ী ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয় যদি 20% হয় তাহলে বুঝতে হবে স্থায়ী ব্যয় তাহলে মানে কি 80%। এখানে পেঁয়াজ দেওয়া আছে। ইয়েস, তার মানে এখানে দেখো প্রশাসনিক ব্যয়ের যে 1,15,200 আছে, এর অর্ধেক টাকা পরিবর্তনশীল ব্যয় আর অর্ধেক টাকা হচ্ছে স্থির ব্যয়। বুঝা গেছে? আর ওই যে বিক্রিত পণ্যের ব্যয় 2,88,000 টাকা, পুরা টাকাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর বিক্রয় খরচ হচ্ছে 2,40,000-এর মধ্যে 36% পরিবর্তনশীল, বাদ বাকি, তার মানে বাদ বাকিটুকু ফিক্সড মানে স্থির ব্যয়। আচ্ছা, তো হ্যাঁ, এটা দেয়া আছে। তো যাই হোক, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে বুঝো, অঙ্কটা একটু মানে জড়ানো পেঁচানো আছে, এই জন্য আমাদের এই জটগুলো খুলতে হবে। হ্যাঁ, এটা চিত্র আছে, ব্রেক ইভেন্টের চিত্র আছে, শিখাবো। চ্যাপ্টারটা একটু একটু বড় আছে, হ্যাঁ? তো ওয়েট করো, সবই শিখাবো। তো 1 নম্বরে যেটা বলা হয়েছে যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। এখন আমার কথা ভালোভাবে শোনো। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করার জন্য আমাকে কি দরকার হয় দেখো তো। এসবি এসবি থেকে কি মাইনাস করতে হবে বলো তো দেখি। এসবি মাইনাস ভিসি, তার মানে বিক্রয় মূল্য থেকেই দেখো, একক প্রতি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে না? পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে। কিন্তু আমার অঙ্কে কিন্তু বিক্রয় মূল্য কিন্তু দেয়া আছে 125 টাকা, কিন্তু এই পরিবর্তনশীল ব্যয় কিন্তু আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কিন্তু দেয়া নাই। কিন্তু আমাদের পরিবর্তনশীল ব্যয় আলাদা আলাদা করে 3 জায়গায় দেয়া আছে, কিন্তু ওই 9,600 এককের পরিবর্তনশীল ব্যয় দেয়া আছে। তাও আবার ওই মিক্স করে দেওয়া আছে যে এত পার্সেন্ট পরিবর্তনশীল ব্যয়। এক কথায় এই অঙ্কে আমাকে যে কাজটা করতে হবে, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় অঙ্কে দেওয়া থাকে, কিন্তু আমাকে এখানে বের করে নিতে হবে। বোঝা গেছে? এই জন্য আমরা এখন যে কাজটা করব, সর্বপ্রথম পরিবর্তনশীল ব্যয়গুলো একত্রিত করে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করব। তোমরা কলাম টেনে ফেলো, বিবরণ টাকা টাকা। অঙ্কটা একটু ব্যতিক্রম টাইপের, আজকে যে দুইটা অঙ্ক হবে, যে দুইটা সম্ভব হয় শেষ করা, দুইটা অঙ্কই ব্যতিক্রম অঙ্ক, হ্যাঁ? ক নাম্বার দিয়ে আগে লিখে নাও, ক নাম্বার দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় লেখো। একক প্রতি লিখে নাও, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন মার্জিন নির্ণয়। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করার জন্য আমাকে আগে বের করে নিতে হবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে? এখন নিচে লেখো একক একক প্রতি প্রতি কি ব্যয় বলো দেখি, পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ কি ভিসি, ভিসি নির্ণয়, হ্যাঁ? আমরা আগে ভিসিটা নির্ণয় করে নিব, তাছাড়া তো বের করতে পারবো না। কলাম টেনে দাও, এভাবে কলাম টানা। তাহলে পরিবর্তনশীল ব্যয় কি কি আছে, প্রথমে আছে কি বলো দেখি, বিক্রিত পণ্যের ব্যয় লেখো। বিক্রিত
বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যে টাকা আছে 2,88,000 টাকা, এর কি পুরো অংশ হবে? পুরো অংশই হবে না, বলছে 100% পরিবর্তনশীল ব্যয়। তাহলে কতটুকু হবে বলো তো? 2,88,000। বুঝিছো সবাই? তারপরে কি? তারপরে পরিবর্তনশীল ব্যয় কি আছে দেখো? প্রশাসনিক খরচ কি আছে? প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচ। আচ্ছা, প্রশাসনিক খরচ পুরা টাকাই হবে না কয় পার্সেন্ট? 50% হবে। 1,15,200, আমি একটু মুছে দিয়ে এইদিকে সরাই দিলাম, 2,88,000, এটাকে কয় পার্সেন্ট করবো বলো তো দেখি? 1,15,200 কয় পার্সেন্ট করবো? 50% করবো। কত? 57,600। বলো তো দেখি, এখানে 57,600 যদি পরিবর্তনশীল ব্যয় হয়, হ্যাঁ, তাহলে স্থির ব্যয় কত? ইয়েস, আর 57,600 হচ্ছে স্থির ব্যয়। স্থির ব্যয় কিন্তু আমার দরকার আছে, মনে রেখো। কোথায় দরকার হবে? ওই যে যখন আমাদের ব্রেক ইভেন বের করবো তখন। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে বিক্রয় খরচ। কি আছে? বিক্রয় খরচ। বিক্রয় খরচ কত টাকা আছে? 2,40,000। আমরা কি পুরা কয় পার্সেন্ট দিব বলো দেখি? 36%। কত হয়? কত? 83,400। শেষ। আমাদের এই তিনটা যোগ করে দেখো কত হয়। 4,00,000। সবার কি তাই হয়েছে? আচ্ছা, ক্লোজ করে দাও। এখন আমাকে মেয়েদের ভিতর থেকে বলো, এই 4,32,000 টাকা তো অবশ্যই পরিবর্তনশীল ব্যয়। কয়টা পণ্যের পরিবর্তনশীল ব্যয়? একটা পণ্যের না কয়টা পণ্যের বলো? তিনটা পণ্যের। বলো এখানে কয়টা পণ্যের পরিবর্তনশীল ব্যয়? একটু ভালোভাবে করে দেখো। এখন নিচে লেখো, সুতরাং, সুতরাং একক প্রতি পরিবর্তনশীল পরিবর্তনশীল ব্যয়, মানে কি? ভিসি না? ভিসি। এই যে এখানে যে আছে 4,32,000, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কত পণ্যের পরিবর্তনশীল ব্যয়? এটা হচ্ছে 9,600 পণ্য। বুঝিছো কথা? 9,600 পণ্যের ওখানে তথ্য তো দেওয়া আছে যে 9,600 পণ্যের তথ্য এখানে দেওয়া আছে। তাহলে আমরা, বলো। তোমরা, হ্যাঁ, তাও বের হতো, একই কথা। কিন্তু আমাদের ব্রেক ইভেন করার জন্য যে ভিসি একক প্রতি দরকার, এই জন্য আমরা আগে বের করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি করব? 4,32,000-কে কত দিয়ে ভাগ করব? 9,600। কত একক হয় বলো? এ মানে এক একটার দাম কত হয়? কত হয়?
45 টাকা। এখন সবাই বলো এই 45 টাকা বের করা কি সবাই ক্লিয়ার বুঝিছো কিনা? 45 টাকা যদি বের করা বোঝো তবে আমি অঙ্ক শুরু করব। তার মানে এইটুকু যে করলাম, এই ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল বা একক প্রতি দেয়া ছিল না, এটা বের করার জন্য এই কাজটুকু আমাকে করতে হবে। ক্লিয়ার? এখন মুছে দিব এটা, মুছে দিলাম মেয়েরা। এখন আমাদের পেয়েছে কি ক নাম্বারে, যে এক কথা এইটুকু করলাম, সবটা করলাম হচ্ছে ওয়ার্কিং হিসেবে। এখন লেখো, বলো। হ্যাঁ, তাও একই আসতো। এটা তো কন্ট্রিবিউশন মার্জিন না, এটা তো ভেরিয়েবল কস্ট হলো। কন্ট্রিবিউশন মার্জিন একই ভাবে আসতো, হ্যাঁ, কিন্তু আমাকে এই ভেরিয়েবল কস্ট এই 45 টাকা তোমার দরকার আছে, এই জন্য বের করে নিলাম। কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন কত, তাহলে কি সিএম। তার মানে এখন কি দরকার বলো তো, উপরে কি দিব, মানে একক প্রতি সংক্ষেপ রেখে দিলাম এসবি মাইনাস ভিসি। এসবি কয় টাকা? 125 মাইনাস কি ভিসি কত? 45 কয় টাকা? 80 টাকা। ঠিক আছে। এখন জুনায়েদ যেটা বলতিছো, এই যে 4,32,000, তোমরা এক কাজ করতে পারো, 4,32,000 টাকা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই 4,32,000 টাকা ওই 12 লাখ থেকে মাইনাস করে তাকে যদি আবার 6,900 দিয়ে ভাগ করো, হয়ে গেল একটা প্রতি কন্ট্রিবিউশন এই 80 টাকা। 80 টাকা একই কথা, একই কথা। দেখো ক নাম্বারটা সবাই ক্লিয়ার কিনা, মেয়েরা বুঝতে পারিছো ক নাম্বার সবাই? গুড। মাইশা মারিয়া দুজনের একজনও নাই। আমরা খ নাম্বারে চলে গেলাম, তাহলে খ নাম্বার। আচ্ছা, 80 টাকা আচ্ছা, আমরা খ নাম্বারে চলে যাই। দেখো খ নাম্বারে কি বলা হয়েছে, এখন কিন্তু সহজ হয়ে গেল আমাদের জন্য অঙ্কটা। সমস্যার বিক্রয় একক ও টাকায় নির্ণয় করো। তাহলে আগে একক নির্ণয় করে নাও। সমস্যার বিক্রয়ের, সমস্যার বিক্রয়, এই সানজিদা বলো, সমস্যার বিক্রয় একক বের করার সূত্র কি? সমস্যার বিক্রয়, সমস্যার বিক্রয়, গুড, লিখে ফেলো তাহলে। এসি মানে কি স্থির ব্যয় না? স্থির ব্যয় আমরা সাইডে বের করে নিব, অঙ্কের সাইডে বের করে নিব স্থির ব্যয়, হ্যাঁ। দেখো স্থির ব্যয়, স্থির ব্যয় মাইনাস কি বিক্রয় মূল্য, তাই না? আমরা এখানে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে দিই সরাসরি। কন্ট্রিবিউশন মার্জিন, আমরা কন্ট্রিবিউশন মার্জিন দিলেই কিন্তু হবে, কারণ এসবি মাইনাস বিসি মানে তো কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, এখন আমরা দেখি স্থির ব্যয়টা বের করে নিই। স্থির ব্যয়, স্থির ব্যয় কিন্তু আমার নাই, দেখছো? স্থির ব্যয় নাই। স্থির ব্যয় বের করব, কি কি ব্যয় আছে তাহলে বলো তো দেখি। প্রথমে আছে প্রশাসনিক ব্যয়। দেখো প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক তোমরা ওয়ার্কিং করে নাও, প্রশাসনিক ব্যয় প্লাস কি বলো দেখি, প্রশাসনিক ব্যয় প্লাস কি ব্যয়? বিক্রয় খরচ, বিক্রয় খরচ কয় টাকা হবে? এই দেখো মেয়েরা খেয়াল করো, প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক ব্যয় তুমি পরিবর্তনশীল ব্যয় যেটুকু দেখাইছো ওইটুকু বাদে, বাদ বাকি যেটুকু সেটুকুই তো স্থির ব্যয়। তাহলে দেখো তো, হ্যাঁ প্রশাসনিক ব্যয় অর্ধেক টাকা, তার মানে 1,15,000 57,000 কত যেন ছিল, 57,600 পরিবর্তনশীল ব্যয় গেছে। তাহলে আর আর অর্ধেক টাকা কি স্থির ব্যয় না? আর বিক্রয়, বিক্রয় খরচ, বিক্রয় খরচ দেখো তো, বিক্রয় খরচ ছিল কত? 2,40,000।
2,40,000 টাকার মধ্যে তুমি ওখানে কত টাকা দেখাইছো? আগের টকে দেখো দেখাইছো কত, 86,000, 86,400। তাহলে এখানে কত টাকা হবে? ওই টাকা 86,400 টাকা ওই 2,40,000 থেকে বাদ দাও। কত? 1,53,600। কত হয় মোট? 2,11,200। সবাই কি এই স্থির ব্যয়টা বের করা বুঝিছো? আচ্ছা, গুড। সুবর্ণা কি বুঝছো? স্থির ব্যয় কিভাবে বের করেছি আমরা? স্থির ব্যয়টা আমরা পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে যতটুকু দিছি বাদ বাকি অংশটুকুই হচ্ছে স্থির ব্যয়। দেখো, পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের পুরা টাকাই দিছি, এই জন্য স্থির ব্যয়ের মধ্যে তো 1 টাকাও আসবে না। দেখো, প্রশাসনিক ব্যয়ের 50% পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে দিছি, তাহলে অর্ধেক টাকা পরিবর্তনে গেলে আর অর্ধেক কি স্থির? এই যে 57,600। আর তারপরে হচ্ছে দেখো বিক্রয় খরচ 2,40,000 মধ্যে 36% দেখো পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে দিছি, ক নাম্বার করার জন্য পরিবর্তনশীল ব্যয় বের করছিলাম ওর মধ্যে দিছি। তাহলে 2,40,000-এর মধ্যে যদি কত টাকা দিছি? 46,000 কত পেলাম? বাদ বাকি টাকা হচ্ছে স্থির ব্যয়। তাহলে দুইটা স্থির ব্যয় যোগ করলে 2,11,200। তাহলে এটা করে ফেলো এখন। উপরে কত দিব? স্থির ব্যয় 2,11,000 কত? 200। নিচে ভাগ করব, সিএম কত পেয়েছি? 80 টাকা না? কত? 2,640 একক। সবাই ক্লিয়ার কিনা? সানজিদা, বোঝা যায়? আচ্ছা, তাহলে 2,640 একক বিক্রি করলে লাভ লস কিছুই হবে না। এই সাবিহা, সাবিহা মাইক্রোফোন অন করো তো দেখি, আজকে বোঝা যায় না? বুঝিছো নাকি এটা? ওটাই তো, মাইক্রোফোন তো ভালো হয়ে গেছে তোমার। আচ্ছা, যাই হোক, সাবিহা, সাবিহাকে নিয়ে কমার্সে একটু কথা হচ্ছে স্যারদের মধ্যে, ওর একটু আগ্রহ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওর অন্য সব সাবজেক্টে ম্যানেজমেন্টেও নাকি ভালো করছে, আমাকে এক স্যার বললো বা ম্যাডাম বললো। কিন্তু সানজিদা, সানজিদা কি বলবো, সানজিদা, তারপরে আনিশা, একটু বেশি বেশি করে পড়াশোনা করো, না হলে কিন্তু সামনে কিন্তু টেস্ট পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, আমরা বিক্রয় একক বের করে ফেললাম। এখন আমাকে কিন্তু একক চেয়েছে, আবার টাকাও চেয়েছে, তখন আমরা কি করব? জাস্ট এই একককে কি দিয়ে গুণ করে দিব বলো তো? বিক্রয় মূল্য দিয়ে গুণন করে দেবো, মানে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণন করে দিলেই কিন্তু আমাদের টাকা বের হয়ে যাবে। করে ফেলো। লেখো সমস্ত বিক্রয় টাকা, মুছে দিলাম এটা। সমস্ত বিক্রয় টাকা আমরা বের করবো হচ্ছে টাকা, তাই না? টাকা, তাহলে কি করবো? মানে কি লিখবো বলো তো দেখি? ব্রেক ইভেন বিক্রয় একক গুণন কি? ইয়েস, বিইপি, বিক্রয় কি? বিক্রয় একক না? একক, একক গুণন কি? একক প্রতি বিক্রয় মূল্য বা এসবি। আমি শর্টকাটে লিখি, তোমরা বাংলায় লিখে দিতে পারো, সমস্যা নাই। যদি মনে করো বাংলায় লিখবো, একক প্রতি বিক্রয় মূল্য লিখবা। তাহলে 2,640 গুণন কত? 25 হয়ে গেল। কত হয়েছে? 3,30,000। 30,000, এটা কিন্তু টাকা। হ্যাঁ, হয়েছে তো মনে হয়। হ্যাঁ, হয়েছে। ক্লিয়ার? গ নম্বরে কি চেয়েছে? চিত্র, নিরাপত্তা প্রান্ত। আগে নিরাপত্তা প্রান্ত আগে বের করে নেওয়া লাগবে না? নাহলে চিত্র কেমনে হবে? কিভাবে?
আজকে চিত্রর অঙ্ক ধরে ফেলছি, আমি তো খেয়াল করি নাই চিত্র আছে। আচ্ছা যাই হোক, চিত্রটা একটু পরে শুরু করা উচিত ছিল। যাই হোক, চিত্র আসছে, দেখা দেই, দেখো বোঝো কিনা। আর একটু আর একটু গভীর ভাবে করলে চিত্রটা বুঝতে সহজ হইতো। হ্যাঁ, তো যাই হোক, আমরা নিরাপত্তা প্রান্ত করি, চিত্রটা দরকার পরে বাদ রাখবো। চিত্র আরো অঙ্কে আছে, শুধু এটাতে না, আরো আছে। তো দেখো, আমরা আহ নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত দেখো এখানে কিন্তু আমাকে নিরাপত্তা প্রান্তের টাকাও বলে নাই, এককও বলে নাই। এই অঙ্কে কিন্তু দুইটাই বের করা যাবে, করা যাবে না? কারণ আমার হাতে এককও আছে, ব্রেক ইভেন্টের এককও আছে, ব্রেক ইভেন্টের টাকাও আছে। তাহলে ব্রেক, তাহলে আমাদের ব্রেক ইভেন এবং প্রকৃত বিক্রয় এর পার্থক্যটাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ ব্রেক ইভেন মানে যতটুকু বিক্রি করলে লাভ লস কিছুই হবে না। অর্থাৎ তোমার এখানে 3,30,000 টাকা যদি বিক্রি করো, তাহলে তোমার এই প্রতিষ্ঠানে লাভ লস কিছুই হবে না। বুঝা গেছে? কিন্তু তুমি বিক্রি করেছো কত টাকা, দেখো বিক্রি করছো 12 লক্ষ টাকা, তোমার নিরাপত্তা প্রান্ত কিন্তু বাদ বাকি এই এত টাকা। আর যদি এককের হিসাব করো, তাহলে দেখো এই অঙ্কে 2640 একক বিক্রি করলে লাভ লস কিছুই হবে না। 2640 একক বিক্রি করলে লাভ লস কিছুই হবে না। আমরা খ নাম্বারে করেছি। তো 2640 এককের অতিরিক্ত যদি বিক্রি করো, সেটুকুই হবে নিরাপত্তা প্রান্ত। তাহলে আমরা বিক্রি করছি কিন্তু 9,600 একক, প্রকৃত বিক্রয় হচ্ছে 9,600। তাহলে 9,600 একক থেকে আমরা যদি ব্রেক মানে প্রকৃত বিক্রয় হচ্ছে 9,600 একক, 9,600 একক থেকে যদি আমরা ব্রেক ইভেন বিক্রয়টা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা নিরাপত্তা প্রান্ত একক পেয়ে যাব। আর নিরাপত্তা প্রান্ত একক যদি পাই, তার সাথে বিক্রয় মূল্য গুণন করে দিলেই নিরাপত্তা প্রান্ত টাকা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, করে ফেলি আমরা। আমরা প্রথমে লিখবো নিরাপত্তা প্রান্ত একক। হ্যাঁ হ্যাঁ, দুইটাই বের করবা। যদি টাকা এবং একক কিছুই বলা না থাকে, তাহলে দুইটা বের করা গেলে দুইটাই বের করতে হবে, ঠিক আছে? না, একটা করলে তোমাকে মার্ক অর্ধেক দিবে। নিরাপত্তা প্রান্ত একক। তাহলে কি লিখবো? প্রকৃত কি প্রকৃত বিক্রয় একক, প্রকৃত বিক্রয় একক মাইনাস কি সমস্যের, সমস্যের বিক্রয়, বিক্রয় একক, বা বিইপি বিক্রয় একক। প্রকৃত বিক্রয় একক ব্রেক ইভেন পয়েন্ট। দেখো, সমস্যার বিক্রয় পেয়েছিলে 2640 একক, 6,960 একক। তার মানে এত একক তুমি বেশি বিক্রি করছো, বুঝছো? সমস্যাদের অতিরিক্ত এতটুকু বিক্রি করেছো। তাহলে এখন যদি এটাকে আমরা টাকা বের করতে চাই, যে নিরাপত্তা প্রান্ত টাকা, তাহলে এই একককেই শুধু কি দিয়ে গুণ করব? দেখো, নিরাপত্তা প্রান্ত টাকা, টাকা। তাহলে আমরা কি লিখবো? নিরাপত্তা প্রান্ত একক, নিরাপত্তা প্রান্ত একক। এমএস লিখলো, ওটা তো বাংলা মানে ইংরেজি শর্ট ফর্ম, তুমি এটা লিখলে হবে, আমি বলি নাই যে হবে না। হ্যাঁ, তার সাথে গুণ করে দেব কি একক প্রতি বিক্রয়, একক প্রতি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইংলিশে লিখে দিলাম। তাহলে কত? 6,960 একক গুণন কত? 125 টাকা করে। কত? 7 লক্ষ, 8 লক্ষ, 8,70,000।
এটা কিন্তু টাকা, হ্যাঁ। দেখো সবাই ক্লিয়ার কিনা। এই টাকাটা আমরা আরেক ভাবে বের করতে পারতাম। কিভাবে বের করতে পারতাম? প্রকৃত বিক্রয়ের টাকা দেখো দেওয়া আছে 12 লাখ টাকা। আর ব্রেক ইভেন বিক্রয়েরও দেখো নিরাপত্তা প্রান্তেরও দেখো টাকা দেওয়া আছে। ব্রেক ইভেন্টের টাকা বের করছো না? ব্রেক ইভেন্টের প্রকৃত বিক্রয় থেকে ব্রেক ইভেন্টের বিক্রয় বাদ দিলেও টাকা বের হবে। মানে 12 লাখ থেকে ব্রেক ইভেন বিক্রয়ের টাকা 3,30,000। হ্যালো। নিশান, ফোন দাও তো তোর আন্টি। 24 নাম্বারটা সবাই তোমরা দেখতে থাকো। 24 নাম্বারটা পড়ো। সবাই 24 নাম্বার। সুবর্ণা নাই? সুবর্ণা। এই কারো কি প্রশ্ন আছে? মেয়েরা বা ছেলেরা, কারো প্রশ্ন আছে এই অঙ্কটায়? চিত্রটা আমাকে বোঝাবো, হ্যাঁ? ওটা আজকে ধরবো না। ওরাও নাই। ওরা মনে হয় কি যেন আমার আজকে ওদের পুরা ক্লাস করতে পারবে না। আর চিত্র আহ, মোট অঙ্ক শেষে চিত্রটা শিখিয়ে দেবো, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ। আমি আমি পড়াচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ফলানে হচ্ছে ফোন, ফোন দিতে বলছে নাকি দিতে বলছে? ফোন দিতে বলেন, ফলানে ফোন দিতে বলেন যে ফলান দাঁড়ায় আছে, কি যেন শুনতে চাইছে, ফলান দাঁড়ায় আছে। আচ্ছা, স্যাম্পল দিয়ে দিলেন, ফলান ফোন
আচ্ছা শুরু করি আবার এটা, হ্যাঁ? খেয়াল করো সবাই, অ্যাটেনশন। আচ্ছা সবাই, হ্যাঁ সবাই খেয়াল করো, অঙ্ক শুরু করি, হ্যাঁ? আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বুঝতে হবে, অঙ্কটা তো বোঝানোর আছেই, হ্যাঁ একটু ব্যতিক্রম অঙ্কটা। হ্যাঁ খেয়াল করো, দেখো অঙ্কটার স্ট্রাকচার কিন্তু আগের মতো নেই। আগের অঙ্কগুলাতে স্ট্রাকচার ছিল কিভাবে, আগের অঙ্কে স্ট্রাকচার ছিল একক প্রতি বিক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, তারপর পরিবর্তনশীল ব্যয় এভাবে দেয়া ছিল, তাই না? আমরা কি করতাম, বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে যে টাকাটা পেতাম তাকে কি করতাম, তাকে আমরা হচ্ছে কন্ট্রিবিউশন বানায় ফেলতাম, আর যদি কন্ট্রিবিউশন মার্জিন চাইতো তাহলে সেই এসবি মাইনাস ভিসি করে তাকে আবার এসবি দিয়ে ভাগ করতাম, মানে বিক্রয় মূল্য দিয়ে আবার ভাগ করতাম একক প্রতি। এভাবে কিন্তু আমরা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বের করছি, মানে অনুপাত বের করছি, তাই না? তো যদি অঙ্কটাতে এইরকম তথ্য না দেওয়া থাকে, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য বা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় না দেওয়া থাকে বা বের করে নেওয়ার সুযোগ না থাকে, যেমন এর আগের অঙ্কটায় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় না দেওয়া থাকলেও বের করে নেওয়ার কিন্তু একটা ক্লু দেওয়া ছিল যে এত পার্সেন্ট করে পরিবর্তনশীল ব্যয়, আমরা মোট পরিবর্তনশীল ব্যয় ভাগ করে বের করে একক দিয়ে ভাগ করে আমরা কিন্তু 45 টাকা বের করে নিছি। এরকমও যদি কন্ডিশন না দেওয়া থাকে, অর্থাৎ অঙ্কটা যদি কোনো অঙ্কে যদি দেখো যে বিক্রয় এবং মুনাফা দেওয়া থাকে এরকম ভাবে সাজানো থাকে, তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের আমরা প্রচলিত যে সূত্রটা লিখি সেই সূত্রের বাইরে যে আমাদের একটা সূত্র লিখতে হবে। ওই সূত্রটা তোমাদের লিখে দেওয়া নাই, হ্যাঁ? এই অঙ্কটা আনএক্সপেক্টেড, আমি জানি যে এই রুলস এর অঙ্ক তোমাদের হয়তো দিবে না, কিন্তু এখন পড়তে এসে দেখতেছি যে এই সূত্র মানে এই অঙ্কটা এখানে, এই ধরনের অঙ্কটা তোমাদের এখানে ঢুকানো আছে। আর এর জন্য সূত্র, কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রটা একটু ভিন্ন হয়। কথা বোঝা গেছে? তো কন্ট্রিবিউশন মার্জিন যে সূত্রটা লিখে লিখে দিচ্ছি তোমাদের, মনে রাখবা যদি অঙ্কের ধারাটা এরকম হয় তাহলে এখন যে সূত্রটা লিখবো এই সূত্রটা এই অঙ্কের জন্য প্রযোজ্য, যখন বিক্রয় এবং মুনাফা এভাবে দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে লেখো, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমান কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মার্জিন মার্জিন অনুপাত অনুপাত সিএম আর। দেখো আমাদের ক নাম্বার এটাই কিন্তু চেয়েছে, এটাই চেয়েছে না? কি চেয়েছে? মুনাফার অনুপাত। আচ্ছা ঠিক আছে, এই একই কথা, কন্ট্রিবিউশন মার্জিন বা মুনাফার অনুপাত একই জিনিস। আচ্ছা, একই জিনিস, হ্যাঁ। এইটার সূত্র খেয়াল করো, কন্ট্রিবিউশন মার্জিন, এটার আরেকটা নাম আছে প্রফিট ভলিউম রেশিও। কি বলা হয়? প্রফিট ভলিউম। তোমরা লিখে নাও, একই জিনিস, হ্যাঁ একই জিনিস মনে রেখো, মুনাফার অনুপাত অনুপাত মানে নিচে এটা লিখে রাখো, মুনাফার অনুপাত, হ্যাঁ। এটা সমান, সূত্রটা হবে হচ্ছে মুনাফার পার্থক্য। কি বলতে বলো দেখি? হ্যাঁ, ইয়েস। কি ব্যাপার, তুমি জানলে, তুমি কেমনে বুঝলে, না আন্দাজে মেরে দিলে? ও আচ্ছা ঠিক আছে, মুনাফার পার্থক্য ডিভাইডেড বাই বিক্রয়ের পার্থক্য। ইয়েস, পার্থক্য ইনটু 100। তাহলে কখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে মনে থাকবে? যখন মুনাফা এবং বিক্রয় দেওয়া থাকবে, মুনাফা এবং বিক্রয় ভাবে যখন দেওয়া থাকবে, এক কথায় একক প্রতি বিক্রয় মূল্য এসব দেওয়া থাকবে না, তখন এভাবে করতে হবে। এখন বিষয়টা খেয়াল করো, মুনাফার পার্থক্যটা কিভাবে আমরা বের করব। মুনাফার পার্থক্য বলতে আমরা উপরের মুনাফা থেকে নিচের মুনাফাটা মাইনাস করব। আচ্ছা দেখো তো, মুনাফা তোমার 2017 সালে কত টাকা ছিল মুনাফা বলো তো? -10,000। -10,000 মানে কি, তোমার কিন্তু ক্ষতিতে ছিল, ক্ষতিতে ছিল না? ক্ষতিতে ছিল।
আর 2018 সালে এসে কি হয়ে গেছে, 10,000 হয়ে গেছে। তাহলে বলো তো পার্থক্য কয় হাজার, পার্থক্য কয় হাজার? মাইনাস 20,000 না, পার্থক্য 20,000, মাইনাস 20,000 কিসের, পার্থক্য 20,000। পার্থক্য কয় হাজার? পার্থক্য মাইনাস না, আমি বের করতে, আমি কিন্তু তোমাকে বিয়োগফল বের করতে বলিনি, আমি বলছি যে পার্থক্য কত হয়েছে। তুমি গত বছর লস গিয়েছিল তোমার হচ্ছে 10,000, তুমি এই বছর 10,000 টাকা লাভ করেছো, তাহলে বলো তো কি দুইটার মধ্যে, দুইটার মধ্যে তফাৎ কতটুকু আছে, মানে ফারাক আছে কতটুকু দুইটার মধ্যে। এই দেখো, তুমি যদি তুমি যদি এই বছরে ধরো 18 সালে যদি 1 টাকাও লাভ না করতে, 1 টাকাও যদি লাভ না করতে, তুমি যদি ক্ষতিটা 10,000 তুলে নিতে, তাহলে কিন্তু তোমার 10,000 পার্থক্য হইতো। কিন্তু তুমি ক্ষতিও তুলিছো, কথা বুঝো, ক্ষতিও তুলিছো, আবার ক্ষতি থেকে আবার 10,000 লাভও করিছো। তার মানে কি, যদি ক্ষতিটা তুলতে তাহলে কিন্তু তোমার হচ্ছে 0-0 হইতো। এক কথায় আমার গত বছর ছিল 10,000 লস, এই বছর 10,000 লাভ হয়েছে। তার মানে আমার কিন্তু পার্থক্য 10,000 না, পার্থক্য কিন্তু 20,000। কথা বুঝিছো? এখন হ্যাঁ, এই দেখো, তুমি যদি পার্থক্য বলতে আমরা মাইনাস করি না, এই যে দেখো, তুমি যদি এভাবে লেখো তাও হবে। এই দেখো কিভাবে লিখবো, এই দেখো 10,000, বুঝো, 10,000 মাইনাস মাইনাস 10,000, দেখো তো বুঝিছো কিনা, 10,000 মাইনাস, এই দেখো এইটা মানে মাইনাস করবো, মাইনাস করলেই তো পার্থক্য পাওয়া যায়, তাহলে আমি মাইনাস করব, কিন্তু আমাদের সংখ্যাটা আবার কিসে ছিল, মাইনাসে ছিল না, এই জন্য আমাদের মাইনাস করে দিলাম। আর এখানে কত ছিল দেখো, ছিল হচ্ছে 1,40,000, মানে পরেরটা আগে লিখতে হয়, হ্যাঁ, পরেরটা আগে, তারপরে ছিল হচ্ছে 1,00,000, 1,00,000 গুণন 100। এখন তাহলে উপরে কত হয় দেখো তো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় না, 10,000 প্লাস 10,000, এবার নিচে কত হয়, 40,000, 40,000 সমান উপরে কত, 20,000, আর হচ্ছে 40,000, গুণন 100 দিয়ে দিও, গুণন 100 সমান 50%। দেখো সবাই ক্লিয়ার, বুঝিছো কিনা জিনিসটা? সূত্রটা কি মনে থাকবে? এই সাবিহা, সৃষ্টি, মনে থাকবে সূত্রটা? ওই সূত্রটা মনে রাখো, সূত্রটা মনে রাখো যে কখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা। আর এই যে এখানে যে 10,000 হওয়ার মানে পার্থক্য যে 20,000 হইলো, এটা বুঝিছো যে এখানে পার্থক্য 20,000 কেমনে হলো? আচ্ছা, গুড। হয়েছে। 50%, 50% হয়েছে। ক্লিয়ার? হয়ে গেলে আমি পরেরটাই চলে যাব। আচ্ছা, এখন তোমাদের একটু মনে মনে চিন্তা করো তো, ওই যে সর্বপ্রথম আমি তোমাদের যে শখটা শিখিয়েছিলাম মুনাফা বের করার, প্রথমে কি বাদ দেই বলো তো, বিক্রয় মূল্য থেকে কি বাদ দেই? পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাই, কন্ট্রিবিউশন মার্জিন পাই না? আচ্ছা, কন্ট্রিবিউশন মার্জিন থেকে কি বাদ দেই বলো তো? স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় মাইনাস করলে কি পাই বলো তো? মুনাফা। মেরা বুঝতেছ? স্থির ব্যয় বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থির ব্যয় বাদ দেই, পাই মুনাফা, তাই তো? আচ্ছা, তোমাদেরকে তো আমি আরেকটা জিনিস শিখাইছিলাম, যে যদি আমরা মুনাফা আর স্থির ব্যয় যোগ করি তাহলে কি পাই বলো তো? মুনাফা আর স্থির ব্যয়,
কন্ট্রিবিউশন মার্জিন, ইয়েস, ঠিক আছে। আচ্ছা তাহলে সিএম থেকে বলো তো দেখি, সিএম থেকে যদি স্থির ব্যয় বাদ দেই মুনাফা তো পাই। আচ্ছা সিএম থেকে যদি মুনাফা বাদ দেই তাহলে কি পাবো বলো তো? স্থির ব্যয়, বুঝিছো সবাই জিনিসটা? আমি কিন্তু এই শখ নেই সর্বপ্রথম যেদিন এই চ্যাপ্টার ধরি সেদিন আলোচনা করছিলাম। তো যাই হোক, এখন ওই ওই নলেজটা আমরা এখন কাজে লাগাবো, খেয়াল করো। তার মানে আমি শর্টকাটে একটু দিয়ে দেই, লিখে দেই শর্টকাটে, দেখো শর্টকাট আমি একটু লিখে দেই। এই দেখো এসবি, এসবি 200, ধরো এসবি 500 টাকা মানে বিক্রয় মূল্য। এটা থেকে আমরা বাদ দেই ভেরিয়েবল কস্ট, বাদ দিলে ধরো ভেরিয়েবল কস্ট 300 টাকা, বাদ দিলে পাই 200 টাকা। এটার নাম হচ্ছে সিএম। কি পাই? সিএম। সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দেই, ফিক্সড কস্ট যদি বাদ দেই, ধরো সিএ ফিক্সড কস্ট ধরো হচ্ছে 50 টাকা, তাহলে পাবো প্রফিট পাবো 150 টাকা, তাই তো? আচ্ছা, আমরা দেখো তো সিএম রেশিওটা বের করে ফেলছি না? সিএম রেশিওটা বের করছি না? মনে রেখো সিএম রেশিও বের করছি, এই রেশিওটা যদি বিক্রয়ের উপর কাটি তাহলে কি, সিএম রেশিও যদি বিক্রয় মূল্যের উপর কাটি তাহলে সিএম রেশিও থেকে কি পেয়ে যাবো? সিএম এর টাকা পেয়ে যাবো না? সিএম রেশিও 50%, তাহলে এটা যদি বিক্রয় মূল্যের উপর কাটো, মনে রেখো যে কোনো কিছুর রেশিও যদি বিক্রয় মূল্যের উপর কাটা যায় তাহলে সেটার টাকা পাওয়া যায়। তুমি যদি ব্রেক ইভেন্টের রেশিও পাও, সেই ব্রেক ইভেন্টের রেশিও যদি বিক্রয় মূল্যের উপর কাটো তাহলে ব্রেক ইভেন্টের টাকা পেয়ে যাবা। সেম একই রকম ভাবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি তোমার হাতে থাকে তাহলে সেই কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা যদি বিক্রয়ের উপর কাটো তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও থেকে কন্ট্রিবিউশন মার্জিনের টাকা পেয়ে যাবা। কথা বুঝেছো? দেখি কিভাবে কাটা যায়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কি চেয়েছে দেখো, আমাদের চেয়েছে, বলছে যে এক খ নম্বরে বলেছে যে স্থায়ী ব্যয় বের করো, সমস্যার বিক্রয় পরিমাণ নির্ণয় করো। স্থায়ী ব্যয় বের করতে বলছে। আচ্ছা আমরা যদি স্থায়ী ব্যয় বের করতে চাই, আমরা আগে কন্ট্রিবিউশন মার্জিন বের করতে পারবো না তাই বলো তো এই অঙ্কে? কন্ট্রিবিউশন মার্জিন বের করতে পারবো। আচ্ছা, আর এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে কিন্তু স্থির ব্যয় বাদ দিলেই পাই মুনাফা। কিন্তু আমার এখানে কিন্তু স্থির ব্যয় কিন্তু চাওয়া হয়েছে। তার মানে কি, এই যে দেখো এই কন্ট্রিবিউশন মার্জিন আমি ইচ্ছা করলে এখন বানাতে পারবো। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থির ব্যয় বাদ দিয়ে প্রফিট পাই, মানে মুনাফা পাই। কিন্তু আমার এখানে মুনাফা কিন্তু দেওয়া আছে অঙ্কে, অঙ্কে মুনাফা দেওয়া আছে, আমার অঙ্কে স্থির ব্যয়টা নাই, স্থির ব্যয়টা চেয়েছে। তাহলে আমি কি করবো, এই 200 টাকা থেকে কিসের টাকা বাদ দিব বলো তো দেখি? মুনাফার টাকা বাদ দিব, মুনাফার টাকা বাদ দিব না? এই দেখো, কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থির ব্যয় বাদ দিলে পাওয়া যায় মুনাফা, আর কন্ট্রিবিউশন মার্জিন থেকে মুনাফা বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে স্থির ব্যয়, তাই পাওয়া যাবে না? তো আমাদের তো এখানে স্থির ব্যয় চেয়েছে, তাহলে আমরা কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন বের করতে পারবো। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা মুনাফা বাদ দেবো, মুনাফা কিন্তু আমার হাতে আছে। এই জন্য তুমি যে বছর দিয়ে করবা সেই বছর দিয়েই হবে। লেখো, লেখো স্থির ব্যয়, স্থির ব্যয় সমান, আমি কি লিখতে পারি দেখো তো, এখানে কি আছে, কন্ট্রিবিউশন মার্জিন না? লেখি কন্ট্রিবিউশন, মানে কন্ট্রিবিউশন মার্জিন না তো, কন্ট্রিবিউশন মাইনাস কি বলতো, মুনাফা, মুনাফা। এটা কি লেখা যায় স্থির ব্যয় সূত্র কি এটা লেখা যায় মেয়েরা? বুঝিস এটা যে স্থির ব্যয় সূত্র এটা লেখা যায়? আচ্ছা, তো এখন কন্ট্রিবিউশন মার্জিন তোমার রেশিও আছে, তোমার কি কন্ট্রিবিউশন মার্জিন টাকা আছে কি? কন্ট্রিবিউশন মার্জিন তো টাকা নাই। তাহলে আমি কিন্তু বলছি যে কন্ট্রিবিউশন মার্জিনটা সেলস এর উপর কাটলেই কন্ট্রিবিউশনের টাকা পেয়ে যাবো। সেলস কত টাকা আছে দেখো, দেওয়া আছে। তুমি যে সাল দিবা, এখানে বিক্রয় যে সালের দিবা মুনাফাও সেই সালেরই দিবা। বিক্রয় কোন সালের দিব, ধরো 18 সালের দিব, তাহলে 1,40,000, 1,40,000 গুণন কয় পার্সেন্ট, সিএম রেশিও কত পার্সেন্ট পেয়েছিলে? হ্যাঁ, 50%। তার মানে এটা হচ্ছে বিক্রয় আর এটা হচ্ছে সিএম রেশিও, এই দুইটা মিলে গুণন করলেই তো কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাবে। তা থেকে মুনাফা বাদ দিব, বলতো মুনাফা কয় টাকা বাদ দিব? 10,000। মানে যে বছরের বিক্রয় নেবে এটা কিন্তু বিক্রয়। আচ্ছা দাঁড়াও, তোমাদের সূত্রটাও পুরো লিখে দেই, এই দেখো, বিক্রয়, বিক্রয় গুণন সিএম রেশিও, বিক্রয় গুণন সিএম রেশিও, হ্যাঁ, মুনাফা।
আরো লিখে দিলাম, দেখো 1,40,000 ছিল বিক্রয়, তার সাথে সিএম রেশিও ছিল 50%। এটা কিন্তু একটু বুঝার আছে, দেখো একটু ব্যতিক্রম অঙ্ক। মুনাফা 10,000। তাহলে দেখো বিক্রয়ের সাথে সিএম রেশিও গুণন করলে কন্ট্রিবিউশন মার্জিন কত পেয়ে যাবো? 70,000। 70,000 থেকে যদি আমি 10,000 টাকা মুনাফা বাদ দেই, এটাই কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে মুনাফা বাদ দিলে স্থির ব্যয় কত টাকা? 60,000 টাকা। দেখো তো এটা বুঝিছো কিনা, 60,000 টাকা বের করা। ক্লিয়ার? তারপরে কি চেয়েছে দেখো তো, ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টের এখানে একক বের করার কোনো সুযোগ নাই, তাহলে সরাসরি টাকা বের করা যাবে। বলো তো দেখি, ব্রেক ইভেন পয়েন্ট সরাসরি টাকা বের করার সূত্র কি? সমচ্ছেদ বিক্রয়, হ্যাঁ, সরাসরি টাকা বের করার একটা সূত্র কথা বলছিলাম, কে বলতে পারবা বলো? Yes, এফসি ডিভাইডেড বাই কি? এসবি মাইনাস এস, ভেরিয়েবল কস্ট। নো, এখানে হচ্ছে সিএম রেশিও। সিএম রেশিও, সিএম না। সিএম দিলে তো একক বের হয়ে যাবে, আর সিএম তুমি এখানে দিতে পারবা না। এখানে একক প্রতি বিক্রয় মূল্য কি আছে তোমার? একক প্রতি পরিবর্তনশীল ব্যাংক আছে? নাই, এই জন্য এটা দেওয়া লাগবে। তাহলে দেখো ফিক্সড কস্ট কত পাইছো? ফিক্সড কস্ট পাইছো হচ্ছে কত? 60,000। 60,000। আর সিএম কত পেয়েছো? সিএম রেশিও 50%, মানে 0.50, 1,20,000। দেখো একটু মাথা খাটানো লাগবে, এই সূত্র কিন্তু আমি এটা বলছিলাম, যে যদি কখনো ফিক্সড কস্ট কে সিএম দিয়ে ভাগ করি, সিএম দিয়ে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে ব্রেক ইভেন একক। কিন্তু ব্রেক ইভেন টাকা যদি কখনো দরকার হয়, তাহলে সিএম দিয়ে ভাগ না করে সিএম রেশিও দিয়ে ভাগ করলে টাকা বের হয়ে যায়। বুঝছো না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে গ নাম্বারটা বাড়িতে একটু ট্রাই করবা। বিক্রয় যদি 1,50,000 টাকা হয়, তাহলে মুনাফা ও পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আশা করি বের করতে পারবা। এখন আমাকে বলো, সিএম রেশিও আমরা কত পার্সেন্ট পেয়েছি? সিএম রেশিও 50% না? বলো তো দেখি, সিএম রেশিও যদি 50% হয়, মানে সিএম যদি 50% হয়, তাহলে ভেরিয়েবল কস্ট কয় পার্সেন্ট? হ্যাঁ, ইয়েস, 50% নিতে হয় পরিবর্তনশীল ব্যয়, তাই হয় না? তাহলে আমাদের বিক্রয় 1,95,000 আছে, এর উপর ভেরিয়েবল কস্ট কয় পার্সেন্ট? তার মানে 50%। যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন 50% হয়েছে, তাহলে বিক্রয়ের উপর যদি আর 50% কেটে দেয়, তাহলে পরিবর্তনশীল ব্যয় হয়ে যায়। যদি পারো করো, না হলে আগামী দিনে এই অঙ্কটা আবার দরকার হয় করাবো, যেহেতু অঙ্কটা একটু ব্যতিক্রম ছিল। ঠিক আছে। হ্যাঁ, মুনাফা হয়। কোডের মাধ্যমেই করো, সমস্যা নাই। কোডে করো, কোডে করো, কোডে সূত্র দিয়ে করো, তোমাদের কাছে যেটা বেটার মনে হয়।